নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের যে তফসিল, এটি চলতে থাকবে। হয়তো তফসিল একবার দুবার পরিবর্তিত হতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার সম্ভাব্যতা শতভাগ ধরে রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বোচ্চ চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে নির্বাচনে জয়লাভ করার জন্য। তো এই সময়ের মধ্যে একজন প্রার্থী ওসমান হাদি, তরুণ প্রার্থী, তার উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে অনেকে সন্দেহ তৈরি করে হয়েছে বা অনেকের আশঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে বা তফসিল পিছিয়ে যেতে পারে। অথবা ধরুন এই সময়ের মধ্যে যদি বেগম জিয়ার সম্পর্কে কোনো সুসংবাদ না আসে, অর্থাৎ তিনি যে এবারকের হাসপাতালে আছেন, তিনি যদি অসুস্থ থাকেন এবং বেগম জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান সাহেব, তিনি যে 25 তারিখে বাংলাদেশে আসছেন, আসার পর যদি 26 তারিখে যদি বেগম জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় নেতিবাচক বা ইতিবাচক কোনো কথা আমরা শুনতে পারি, সেক্ষেত্রে নির্বাচনের তফসিল পরিবর্তিত হতে পারে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব মানুষই বলতে গেলে শতভাগ নিশ্চিত ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে যাচ্ছে। এখন নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, কতটা গ্রহণযোগ্য হবে, নির্বাচনের ফলাফল কার পক্ষে যাবে, বা শেষ পর্যন্ত নির্বাচনটি আদৌ হবে কিনা, এই প্রশ্নগুলো এখন সবাই বন্ধ রাখতে চাচ্ছে। এর কারণ হলো আমরা যে যার অবস্থানে একটা দুর্বিষহ সময় পার করছি। আমরা সবাই বুঝতে পেরেছি যে দেশ চালানো আসলে এনজিও যারা ব্যক্তিত্ব বা নায়ক নায়িকা, গায়ক গায়িকা কিংবা অরাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের পক্ষে সম্ভব নয়। এটি হয়তো 3 মাসের জন্য সম্ভব। একটা কথা বলা হয়ে থাকে, যেমন সিরাজউদ্দৌলা। তো রঙ্গমঞ্চে সিরাজউদ্দৌলা সাজার জন্য আনোয়ার হোসেন ওকে, কোয়াইট ওকে, বা প্রবীণ মিত্র অভিনয় করেছেন বাংলা বিহার উড়িষ্যার নবাব, এটা ঠিক আছে ঘণ্টা তিনেকের জন্য। কিন্তু পলাশীর ময়দানে যদি যুদ্ধ করতে হয় বা মুর্শিদাবাদের সিংহাসনে যদি বসতে হয়, তাহলে একজন সত্যিকার অর্থে সিরাজউদ্দৌলাকে লাগবে। ওখানে অভিনয়ের কোনো নায়ক দিয়ে আনোয়ার হোসেনকে দিয়ে হবে না। মানে আনোয়ার হোসেন বা প্রবীর মিত্র, তারা যদি প্র্যাকটিক্যাল লাইফে পলাশীর ময়দানে তাদেরকে বসিয়ে দেওয়া হতো, এক একজনের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত রীতিমতো। এটা হলো রিয়ালিটি। তো রাজনীতি আসলে যুদ্ধের মতো একটা ঘটনা। এখানে সিজেন্ট যারা উত্থান পতনের মধ্য দিয়ে রাজনীতিতে টিকে আছেন, সিজেন্ট বলা হয় যেটাকে, সংকুচিত হন না, প্রসারিত হয় না, যারা একটা শেপ নিয়েছেন। যেমন কাঠ সিজন করা হয় না, সিজনিং করা হয় যাতে করে কাঠটি বর্ষাকালে ফুলে না যায় আর শীতকালে কুঁচকে না যায়। তো এইরকম রাজনীতি করতে করতে যারা ভয়কে জয় করেছেন, জনগণের সঙ্গে বিভিন্ন বিরূপ পরিস্থিতিতে রাজনীতি করতে করতে গিয়ে তারা একটা দক্ষতা অভিজ্ঞতা অর্জন করেছেন, কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা দীর্ঘমেয়াদে পরিচালনা করার ক্ষমতা সেই রাজনীতিবিদদেরই আছে। কিন্তু খুব পাওয়ারফুল সেনাপতি, জীবনে যারা কখনো যুদ্ধে পরাজিত হয়নি। তো এই সকল মানুষ রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন অনেকে, কিন্তু 15 দিন বেশি টিকতে পারেননি। যেমন আলাউদ্দিন খিলজি, সম্রাট আলাউদ্দিন খিলজির যে সেনাপতি মালিক কাফুর, ইন্ডিয়ান হিস্ট্রিতে তাকে বলা হয় সবচেয়ে অজেয় সেনাপতি। তিনি কখনোই পরাজিত হননি আর তাকে কেউ পরাজিত করতে পারেনি। কিন্তু এই মানুষটি যখন আলাউদ্দিন খিলজির সিংহাসনে বসলেন, তিনি কিন্তু টিকতে পারেননি। খুব অল্প সময়ের জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে মরতে হয়েছে। তো এভাবে ইতিহাস এখন হয়তো দেখা গেল যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এই কারণে ঠিক 15 দিন 1 মাসে ভাগ্য নির্ধারিত হয় না, কিন্তু 1-1.5 বছরের বেশি আসলে অরাজনৈতিক শক্তি এখন পৃথিবীর কোথাও টিকতে পারে না। এর মধ্যেই কাউন্টার কু হয়ে যায়, কাউন্টার বিপ্লব হয়ে যায় এবং অরাজনৈতিক শক্তি চলে যায়। আমাদের দেশে অরাজনৈতিক শক্তির যে সফলতা, সেটি 3টি তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি। সেক্ষেত্রে তারা 3 মাসের মধ্যে তাদের চমক তারা দেখাতে পেরেছিলেন। আর 111-এর সময় রাজনীতিবিদদের বাইরে যদি বলা হয়, আমাদের দেশের সকল পেশার সর্বোচ্চ যারা সফল হয়েছেন, সেই সফল মানুষগুলো টানা 2 বছর চেষ্টা করে দেশটিকে রসাতলে নিয়ে গেছেন এবং তারা লেজ গুটিয়ে রাজনীতিবিদদের হাতে, তথাকথিত তাদের দৃষ্টিতে যারা দুর্নীতিবাজ, সে সকল রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে তারা লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন।
এর কারণটা হলো ওই যে বললাম যে রাজনীতি আসলে রাজনীতিবিদদেরকে মানায়। তো এখন এই যারা সরকার চালাচ্ছেন তারা নানাভাবে রাজনীতিকে অপদস্থ করার চেষ্টা করেছেন এবং সেটা খুব সূক্ষ্ম কৌশলে। প্রথমত তারা রাজনীতির যে এনিমি অংশটি, একটা অংশকে এনিমি বানানোর চেষ্টা করেছেন। অর্থাৎ বিভেদ বিসংবাদ, ডিভাইড অ্যান্ড পলিসি, ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসিতে তারা এই গত 14 মাসে যে কাজগুলো করেছেন সেটি হলো বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে আছেন, আওয়ামী লীগের সহযোগী ছিলেন এবং যারা আওয়ামী লীগ করেন তাদেরকে একটি পক্ষে ফেলে তাদেরকে গণশত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত বাকি যারা আছেন তাদের সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করা হয়েছে। কিছুদিন পরে যখন দেখা গেল যে আওয়ামী লীগ আসলে নির্বাসনে চলে গেছে, তারা মনে করেছে ক্ষমতাধর যারা লোকজন, অনেকে জেলে গেছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে মাথা গুজিয়ে আছেন, অনেকে মাথা নিচু করে আছেন, অনেকে ইঁদুরের গর্তে ঢুকেছেন, কাজে আওয়ামী লীগ নিয়ে এখন তাদের কোনো শঙ্কা নেই। তখন তারা যে কাজটি করল যে বাকি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি, তাদের একে অপরের সঙ্গে সেই দেখা গেল যে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, বিভেদ বিসংবাদ তৈরি হওয়া বা তৈরি করা, এই জিনিসগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট হয়ে গেছে। তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে সরকার স্বস্তি পাচ্ছে না। সরকার স্বস্তি পাচ্ছে না, এর কারণ হলো যে প্রায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোটারদের জন্য রীতিমতো নির্বাচনের মাঠে মরিয়া হয়ে পড়েছে। বিএনপি, এনসিপি, জামাত, যারাই নির্বাচনের মাঠে যে যেখানে ভালো অবস্থানে আছে তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগ তোষণ নীতি শুরু করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন, আওয়ামী ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছেন, ভবিষ্যতে তাদেরকে পদ পদবি দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে, এই ধরনের নানা রকম আশ্বাস দেওয়া হচ্ছে। তার ফলে কি হলো যে ঘুরে ফিরে সকল দলের মুখেই বারবার আওয়ামী লীগের নামটি চলে আসছে। এগুলো একটা। দ্বিতীয় যে ভয়, শেখ হাসিনা যে কোনো সময় ফিরে আসতে পারেন, টুস করে ঢুকতে পারেন, নির্বাচন বানচাল করতে পারেন। শেখ হাসিনার হাতে অনেক টাকা, অনেক ক্ষমতা, তিনি বাংলাদেশে যে কোনো অনার সৃষ্টি তৈরি করে যে কোনো পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে দিতে পারেন। এই আতঙ্কের মধ্যেও বারবার শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার নামটি আওয়ামী বিরোধী যে শক্তিসমূহ রয়েছে তারা বারবার উচ্চারণ করছেন। তো যখন আপনি দেখবেন যে আপনার নাম যে কোনোভাবে উচ্চারিত হচ্ছে, ইট মিনস ইউ আর অ্যালাইভ। এখন আমরা এই যে আওয়ামী লীগকে নিয়ে ভিডিও করছি, আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, গালি দিলেও মানুষ দেখছে, আওয়ামী লীগের পক্ষে বলেও মানুষ দেখছে, ইট মিনস আওয়ামী লীগের এখনও একটা ভ্যালিডিটি রয়েছে, এটা বুঝতে হবে। এরপর আরেকটি ঘটনা হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ, মানে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ, রিকনসিলিয়েটেড আওয়ামী লীগ, অথবা সেই যে 1/11-এর সময় সংস্কারের কথা বলা হচ্ছিল ওইরকম একেবারে সংস্কারযুক্ত একটি আওয়ামী লীগ গঠন করা হবে সরকারের মদদে, সেনাবাহিনীর মদদে, পশ্চিমাদের মদদে, এবং তারা এই সময় ইলেকশন করবে। এই আতঙ্ক রাজনৈতিক দলগুলোকে কিন্তু পেয়ে বসেছে। এখন অনেক আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থী রয়েছেন, তো তারা যদি এইভাবে একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসেন তাহলে পুরো নির্বাচনের মাঠের যে ফলাফল, এই ফলাফলটা ওলটপালট হয়ে যাবে। ফলে কি হলো, রাজনৈতিক দল এবং সরকার আওয়ামী লীগের ব্যাপারে এখনও কোনো মানে স্টেডি বলতে যেটা বোঝায় একেবারে স্থির এবং দীর্ঘস্থায়ী একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সকালে এক ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আবার বিকেল অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এর বাইরে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন যারা জনপ্রিয়, যাদের মধ্যে মামলা নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, মোকদ্দমা নেই, অভাব নেই, অভিযোগ নেই, এ সকল ক্লিন ইমেজের লোক যদি নির্বাচন করতে চায় তাহলে সরকারের আপত্তি নেই। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ আওয়ামী লীগ বিরোধী শক্তির জন্য। এর কারণ হলো এখন স্বতন্ত্র দাঁড়ান আর রিফাইন্ড দাঁড়ান, যদি শেখ হাসিনার পক্ষ থেকে বাধা দেওয়া না হয়,
আওয়ামী লীগের যে এই মুহূর্তে যে কমিটি, বৈধ কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে যদি বিষোদ্গার করা না হয়, তাহলে রিফাইন্ড হোক কিংবা ধরুন স্বতন্ত্র হোক, নির্বাচনের ফলাফলটা ঠিক পাকিস্তান ইমরান খানের পার্টি যেভাবে ভালো করেছে ওভাবেই হয়তো একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে যাবে। অর্থাৎ বহু সংখ্যক প্রার্থী, এমনকি তারা যদি ব্রুট মেজরিটি পায় ইমরান খানের মতো, এটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর অন্যদিকে যদি সেটা নাও হয়, তাহলে আওয়ামী লীগের ভোটাররা যে পক্ষে যাবে সেই পক্ষের পাল্লা ভারী হবে। যেমন আওয়ামী লীগের ভোটাররা যদি বিএনপির উপর বিরাগ হয়, বিএনপিকে একটা উচিত শিক্ষা দিতে চায় এবং জামাতকে ভোট দেয়, তাহলে জামাত সরকার গঠন করবে। আবার অন্যদিকে যদি আওয়ামী লীগের প্রার্থীরা না থাকে, ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে ভোট জমে উঠবে না। এবং সেক্ষেত্রে যদি ভোটার উপস্থিতি নেহায়েত কম হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই ভোটের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা অতীতের মতোই হবে, অর্থাৎ 2014, 2018 এবং 2024-এর মতো হবে। ফলে আপনি দেখুন যে যেগুলো অল্টারনেটিভ আপনি বাদ দেন, মানে ধরেন না কেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন কল্পনাই করা যাচ্ছে না। অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে যদি ধরেন যে কিচ্ছু নাই, শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার, সেই আওয়ামী লীগের ভোটার যারা, তারা ভোট কেন্দ্রে গেলেও আপনার জন্য বিপদ, আর যদি না যায় তাও আপনার জন্য বিপদ। দ্বিতীয় অপশনে গিয়ে যদি আপনি আসেন যে আওয়ামী লীগ যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হয়, সংস্কারবাদী একটা আওয়ামী লীগ গঠন করা হয় এবং তারা ফরমালি সারা বাংলাদেশে প্রার্থী দেয়, রীতিমতো কেয়ামত হয়ে যাবে রাজনীতিতে। থার্ডলি হলেও যদি রিকনসিলিয়েশনের আন্ডারে আওয়ামী লীগের যে সকল ইমেজ সম্পন্ন প্রার্থী রয়েছেন, তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে এবং সরকার সেখানে গ্রিন সিগন্যাল দেয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা দেয় এবং রাজনৈতিক দলগুলো বৈদেশিক চাপের কারণে এটা মানতে বাধ্য হয়, তাহলেও কিন্তু রাজনীতির যে হিসাব পুরোটা এলোমেলো হয়ে যাবে। ফলে যারা মনে মনে কলা খাচ্ছেন, খান, কোনো অসুবিধা নেই, কিন্তু গাছ লাগিয়ে যারা কলা খান, অর্থাৎ রাজনীতির ময়দানে যারা পরিশ্রম করেন, চষে বেড়ান, তারা খুব ভালো করে বুঝেন যে বাংলাদেশের পরতে পরতে দুটো রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, তারা কতটা শক্তিশালী। আবার বিএনপি আওয়ামী লীগের দল, এই দুটো দল যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই গত 15 মাসে তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন জামাত কি, কাহাকে বলে, কত প্রকার এবং তারা কি কি করতে পারে। তো সব মিলিয়ে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতি যে একটা জটিল আবহাওয়া বিরাজ করছে, সে আবহাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমাদের রাজনীতির ময়দানে কি ভোর উপহার দেয়, কিংবা কি ধরনের মেঘময় সন্ধ্যা আমাদেরকে এনে দেয়, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বাস করেন বারি ভাই, আমাকে শত শত মেসেজ দেওয়া হয় যে নিজুম ভাই আপনি অনেক ইলাবোরেটলি আলোচনা করেন, অনেক বেশি আলোচনা করেন, এইভাবে না করে আপনি কি 1 মিনিট 2 মিনিটের ভিডিও ছাড়তে পারেন না? আমার উত্তর হচ্ছে না, আমি পারি না। এই যে আমার পেছনের বইগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো কিনতে, এগুলো জোগাড় করতে আমার রক্ত পানি হয়ে গেছে। আমার রক্তের পানি করা টাকা দিয়ে এগুলো কিনেছি আমি। হ্যাঁ, এগুলো ওই 1 পাতা 2 পাতাকে আপনাকে আমি চোথা বানায় এগুলা বলবো, আর আপনি ওই এগুলা বসে বসে টিকটক করবেন। আমার কন্টেন্ট, আমার বক্তব্য টিকটকের না। আপনাকে পড়তে হবে, জানতে হবে, আর যদি সেটা আপনি না জানতে চান দেন ঠিক আছে। আমি জানি না আল্লাহ মাহবুদ এদেরকে কোন ব্রেন দিয়ে বানাইছে। প্রশ্ন করে না যাচ্ছা ভাই, বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গিয়ে মোগলাই পরোটা খাওয়াবে কেন? একদম নর্মাল একটা কোশ্চেন করলেই হয়ে যায়। তার মানে হচ্ছে যে আমাদের তরুণদের অ্যানালিটিক্যাল পাওয়ার এত কমে গেছে, এরা বসে 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 লুডো খেলে। বিশ্বাস করেন, লুডো খেলে। আমি না, আমার কাছে একটা সেন্সে মনে হয় বারি ভাই যে এসব প্রশ্নগুলো আসা ভালো। কেন ভালো জানেন? আমরা অনেক সময় বলি যে ভাই তোমার যত প্রশ্ন আছে করো, একবারেই কাহিনী শেষ করে ফেলি, খালাস করে ফেলি। যদিও মানে 54 বছর ধরে এইসব প্রশ্ন শেষ হয় না, তারপরেও মনে হয় যে এই লোকটি যেসব প্রশ্ন উত্থাপন করেছে সেগুলো তো ভয়ঙ্কর। আমি আপনাকে একটু সামারি করি,
তাহলে আপনার মনে হয় আপনার এবং আপনার দর্শকদেরকে বুঝতে, যেমন সে আলোচনাগুলো করছে কি নিয়ে, আলোচনাগুলো করছে যে বঙ্গবন্ধু একজন বিশ্বাসঘাতক। তিনি কেন বিশ্বাসঘাতকতা করেছেন, কি নিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন, এবং তাকে তিনি বদমাশ বলেও অভিহিত করেছে কেন। তিনি প্রথমে বলছেন যে বঙ্গবন্ধু নাকি বাংলাদেশে যখন ফিরেছেন তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ না নিয়েই রাষ্ট্র পরিচালনা শুরু করেছেন, এটি তার একটা বড় অভিযোগ। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না, মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশি মানুষের কারণেই, কারণ বাংলাদেশের মানুষ গণহত্যা শুরু করেছে। কাদেরকে গণহত্যা করেছে? বিহারি যেই জনগোষ্ঠী বাংলাদেশে ছিল অবাঙালি, তাদেরকে গণহত্যার মধ্য দিয়েই এটা করেছে। ফলে সেনাবাহিনী অত্যন্ত রেগে যাওয়ার কারণে তারা বাঙালিদের উপরে প্রতিশোধ নিতে 25শে মার্চের গণহত্যা চালিয়েছে। তো ইয়াহিয়া যেটা করেছে, ওই সময় সে ইলেকশনটা দিয়েছে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, LFO এটাকে বলে, মানে অর্থাৎ সে কিছু পয়েন্ট দিয়েছে। এই পয়েন্টের বাইরে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক ম্যানিফেস্টো দিতে পারবে না। যেমন কোরআন হাদিস বিরোধী আইন বা এই টাইপের অনেকগুলো ঘটনা সন্নিবেশিত করেছে। ও বলছে যে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশিরা ফ্রেমওয়ার্কটা মানেনি, এর কারণে বাংলাদেশিরা বেইমানি করেছে। অর্থাৎ পাকিস্তানের চাপিয়ে দেওয়া 1970 সালের যেই LFO, সেইটা বাংলাদেশিরা স্বাধীনতার পরে যেহেতু মানেনি, তাই এইটা আপনার বেইমানি। সে বলছে যে আপনার যে গণপরিষদ যে গঠন হয়েছে, এই যে সংবিধান যে গঠন করা হয়েছে, সেটি অবৈধ, সেটা নাকি কোনো ইলেকশন হয়নি। আবার অন্যদিকে সে স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কোনো কথা বলছে না, ওইটা সে আবার মানছে। সে বলছে যে 25শে মার্চে যে হত্যাকাণ্ডটা হয়েছে, এইটা হয়েছে। আরেকটা কথা বলেছে যে আমাদের সংবিধান ভারত লিখে দিয়েছে। ভারত কিভাবে লিখে দিয়েছে? দিল্লি থেকে এটা লিখে দেওয়া হয়েছে। কিভাবে? মানে সঞ্চালক প্রশ্ন করেছিলেন, ওকে বলে দিলেই হতো যে ভারতে ধর্ম নিরপেক্ষতার যেই নীতিটা, এটা এসেছে 1976 সালে, বাংলাদেশে এসেছে 1972 সালে। তো ভারত যে জিনিসটা নিজের সংবিধানেই লিখে নাই, সেই সংবিধানের সেই জিনিসটা চলে এলো বাংলাদেশে আগে। তারপরে সে বলেছে যে সমাজতন্ত্র কোনোদিনই আমাদের ইতে ছিল না, আমরা কখনো সমাজতন্ত্র নিয়ে আলোচনাই করিনি, এটা হঠাৎ করে সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে ভারতের কারণে। আপনি শুনলে অবাক হবেন, আমার কাছে এই মুহূর্তে বাড়ি ভাই আইদার 4 কিংবা 5 তারিখ 1971 সাল, যেখানে ভাষণে বঙ্গবন্ধু বলছেন যে বাংলাদেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে। বুঝেন, কিন্তু মুক্তিযুদ্ধের আগের ঘটনা। বঙ্গবন্ধু 1970 সালের যে ইলেকশনের ভাষণ, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না, ধর্ম নিয়ে আর ব্যবসা করতে দেওয়া যাবে না। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সব ধর্মকে সমানভাবে সুযোগ দেওয়া হবে। ওই ভাষণে আরো আছে যে সব ধর্মের লোকেরা যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, ধর্ম নিরপেক্ষতার নীতি। আর গণতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদ তো এটা একেবারে নর্মাল জিনিস, যুদ্ধই তো হয়েছে বাঙালি জাতীয়তাবাদের একটা বড় ধরনের অলিখিত নীতিতে বা গৌরবে। বিশ্বাস করেন বাড়ি ভাই, আমাকে শত শত মেসেজ দেওয়া হয় যে নিজুম ভাই আপনি অনেক ইলাবোরেটলি আলোচনা করেন, অনেক বেশি আলোচনা করেন, এইভাবে না করে আপনি কি 1 মিনিট 2 মিনিটের ভিডিও ছাড়তে পারেন না? আমার উত্তর হচ্ছে না, আমি পারি না। এই যে আমার পেছনের বইগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো কিনতে, এগুলো জোগাড় করতে আমার রক্ত পানি হয়ে গেছে। আমার রক্তের পানি করা টাকা দিয়ে এগুলো কিনেছি আমি। হ্যাঁ, এগুলো ওই 1 পাতা 2 পাতাকে আপনাকে আমি চোথা বানায় এগুলা বলবো, আর আপনি ওই এগুলা বসে বসে টিকটক করবেন। আমার কন্টেন্ট, আমার বক্তব্য টিকটকের না। আপনাকে পড়তে হবে, জানতে হবে। আর যদি সেটা আপনি না জানতে চান, দেন ঠিক আছে, আপনার জীবন আপনি কিভাবে চালাবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমি ওই 1 মিনিটের 2 মিনিটের টিকটক ছাড়বো না, আমি ডিটেইল আলোচনা করব। বুঝতে হবে, এই ধৈর্য থাকতে হবে। আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই তথ্যগুলো জানা থাকা লাগবে বাড়ি। আরেকটা প্রোপাগান্ডা সে চালায়, এটাও জেনে রাখেন, যে বঙ্গবন্ধু স্বেচ্ছাতে আপনার পাকিস্তানিদের কাছে ধরা দিয়েছিল। আসছি আমি সেটাতে। প্রথমে আসি বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন সেটা নিয়ে। বঙ্গবন্ধু দেশে ফিরলেন হচ্ছে 10ই জানুয়ারি। আপনি জানেন যে তিনি সারাদিন তো মানুষ, লোকজন এর মধ্যে অস্থির অবস্থাতে ছিলেন। ওই 10 তারিখেই তিনি শপথ নিলেন, একদম একেবারে অনাড়ম্বর ভাবে। কারণ অলরেডি ওনাদের ক্যাবিনেট মিটিং 11 তারিখে হয়েছে। 10 তারিখে উনি শপথ নিলেন, আপনার ইউসুফ সাহেবের সামনেই শপথ নিলেন, এবং উনি এটা লিখিত প্রমাণ হিসেবে ওই হাতে লিখে ফেলেছেন, হাতে লিখে এটা সিগনেচারও করেছেন, যেটা আমি কয়দিন আগে
আপনার আমার ফেসবুকে দিয়েছি। এইটাও মনে রাখতে হবে যে মুজিবনগর যে সরকার, সেই সরকারের উপরাষ্ট্রপতি কে ছিল? নজরুল ইসলাম সাহেব। আমাদের প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা ছিল। তো ওইখানে বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়, বঙ্গবন্ধু যেহেতু তখন কারাগারে বন্দী, তখন ওই বঙ্গবন্ধুর জায়গাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নজরুল ইসলাম সাহেব উপরাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন। তো বঙ্গবন্ধু দেশে ফিরে শপথ নিবেন, এটাই তো স্বাভাবিক। আর উনাদের অলরেডি একটা ক্যাবিনেট মিটিং হয় 11 তারিখে। উনাদের ভিতরে তো একটা আলোচনা হয়েছে, উনারা আপনার যে প্রধানমন্ত্রী ব্যবস্থা চালু করবেন। ফলে দলীয়ভাবে সিদ্ধান্ত যখন হয়েছে, এটা নিয়ে আপনার উনারা যেটা চেয়েছিল কি জানেন, মানে বাঙালির চিন্তা ভাবনাও ভয়ঙ্কর ব্যাপার। তাদের কথা হচ্ছে যে আমরা তো শপথ বলতে এটা বুঝি যে অনেক লোক দাঁড়া থাকবে, রাষ্ট্রপতি এরকম পড়াবে, প্রধান বিচারপতি পড়াবে। উনারা তো জানেনই যে আমি কাল বাদে পরশু আপনার প্রধানমন্ত্রী সিস্টেমে চলে যাচ্ছেন। ফলে এটা নিয়ে আর অরারম্বর না করে ঘরোয়া পরিবেশে জিনিসটা করে ফেলেছেন। এই ঘরোয়া পরিবেশে করেছে, এটা এতদিন পরে খুঁজে 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 শাহরিয়ার বের করেছে। তো শাহরিয়ার তো আসলে পড়াশোনা ধরেন নতুন এগুলো শুরু করেছে। খেয়াল করে দেখবেন তার প্রপাগান্ডা গুলো কি ধরনের প্রপাগান্ডা। জামাতিরা চায়ের দোকানে যে প্রপাগান্ডা গুলা করে, যেমন বঙ্গবন্ধু দেশ স্বাধীন হোক এটা চায় নাই, তারপরে ইচ্ছা করে ধরা দিয়েছে। ওই যে তাজউদ্দিন আহমেদের আগের ঘরের মেয়েটা সিমিনা রিমি যেন, সে একটা বই লিখেছে যে বঙ্গবন্ধু বলেছে, এই তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব, আমি কিন্তু রাষ্ট্রপতি হব। কি হাস্যকর কথাবার্তা। অথচ ওদের যদি সামান্য একটু মাথাতে ঘিলু থাকতো, আল্লাহ যদি একটু ঘিলু দিত, তাহলেই বুঝতো। আচ্ছা, বঙ্গবন্ধুকে যে বলে যে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে বলেছে যে আমি রাষ্ট্রপতি হব, আমি প্রধানমন্ত্রী হব। বঙ্গবন্ধু তো রাষ্ট্রপতি আপনার মুজিবনগর সরকার থেকেই। নতুন করে উনি কি রাষ্ট্রপতি হওয়ার কথা বলবে? মানে এবং মজার ব্যাপার হচ্ছে এই যে তাজউদ্দিন আহমেদ আর বঙ্গবন্ধুর একটা ক্ল্যাশ এরা বাঁধিয়ে দিতে চায়। এই মেহেরপুরের আম্র কানন, এটার নাম কি মেহেরপুরের বৈদ্যনাথ তলা ছিল? এটা কি মুজিবনগর ছিল? এই মুজিবনগরও দিয়েছে তাজউদ্দিন আহমেদ। যেই মানুষটা বঙ্গবন্ধুর নামে নামকরণ করলো এলাকার, যেই মানুষটা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হলো, তিনি নাকি দেশে ফিরে বলেছে আমি রাষ্ট্রপতি হতে চাই। আরে উনি তো রাষ্ট্রপতি। মানে আপনি যুক্তিটা বুঝেছেন? এটা কেন বলছেন জানেন বাড়ি ভাই? এর কারণ হচ্ছে ওইটা ওই লজিকের সময় তার মাথায় ছিল না। আরে তাই তো আমরাও কিন্তু দেখবেন আলোচনার সময় আমরা ভুলে যাই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় তো রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু। মানে বঙ্গবন্ধুর অবর্তমান একজন ভারপ্রাপ্ত হিসেবে চালিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি তো ছিলেন বঙ্গবন্ধু। এটা আমরা অনেক সময় ভুলে যাই। অনেকে আবার এটাও ভুলে যায় যখন স্বাধীনতার ঘোষক নিয়ে আলোচনা করে, যে স্বাধীনতার ঘোষকের কথা তো স্বাধীনতার ঘোষণাপত্রেই লেখা আছে যে 26 তারিখে ঘোষণা দিয়েছে। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দেখাই, দাঁড়ান আমি আপনাকে এইটা না নিয়ে আসলে হবে না, আমি আপনাকে এই জিনিসটা আনি। নিজে মজুমদার একজন গবেষক, প্রচুর পড়াশোনা করেন, এর জন্য জবাব দিতে পারেন সরাসরি। আমি এক জায়গা থেকে এক জায়গায় এমন ফ্লাকচুয়েট করি, অনেক সময় টপিকের মধ্যে থাকতে পারি না। এই বইটা হচ্ছে আপনার উইটনেস টু সারেন্ডার, এটা হচ্ছে সিদ্দিক সালিকের বই। কেমন? এটার আবার ফার্স্ট এডিশনটা আমার কাছে আছে, বাট এটা একদম লেটেস্ট ভাবে ছাপিয়েছে। এটা আমি এনেছি এবার চেন্নাই থেকে। সো এই বইটা, এই সিদ্দিক সালিক হচ্ছে টিক্কা খানের মুখপাত্র ছিল এই লোক। ইনি বলছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তাদের মাথাটা খারাপ হয়ে যায় এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। তিনি আবার রেফার করেছেন ডেভিড লোসাকের একটা বইয়ের কথা, যে ডেভিড লোসাক ওই সময় ব্রিটেনের সাংবাদিক, বাংলাদেশে অবস্থিত। এই হচ্ছে ডেভিড লোসাকের সেই বিখ্যাত বইটা। এই বইটা কিন্তু খুবই রেয়ার বই, খুবই রেয়ার বই, মানে এই বইটা পাওয়া যায় না। আমি বইটা পেয়েছি, জোগাড় করেছি। এটা একদম খুবই একটা ভালো কন্ডিশনে আমি বইটা পাই, আমার ভাগ্য খুব ভালো। এই বইয়ের ভিতরেই লেখা আছে, উনি বলতেছে যে উনি যখন বাংলাদেশে ঢাকাতে, তখনই স্বাধীনতার ঘোষণা ওনারা ওই ওয়ারলেসের মাধ্যমে এগুলা জানতে পারে, সমান এগুলা বলা হচ্ছিল। বঙ্গবন্ধু কি আসলে দেশে ফেরার পর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন? প্রমাণ কই? প্রমাণ হচ্ছে ওনার হাতে লেখা, দস্তখত দিয়ে দেওয়া এবং সাক্ষী, অর্থাৎ যিনি যার সামনে শপথ পাঠ করেছিলেন, সেই শপথ পাঠ যার সামনে করা হয়েছিল ইউসুফ, উনি সামনে ছিলেন আর কি। ওই নামটা একটু ভালো করে দেখতে হবে, আমার এই জায়গাতে নামটা ভুল হতে পারে। আমাদের সংবিধান, আমাদের ওই যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেই অনুযায়ী কিন্তু তারা শপথ নিয়েছে। দেখবেন যে মুজিবনগরে তারা শপথ নিয়েছে। বঙ্গবন্ধু আসার পরে ঘরোয়া পরিবেশে ওই যে হাতে লেখা লিখিত আর ওই উনার সামনে শপথ পাঠ করে সেটা সিগনেচার করে দিয়ে দিয়েছে। এর পরের দিন করলেন কি, ক্যাবিনেট মিটিং এ উনি
আপনার প্রধানমন্ত্রী শাসিত সরকার করলেন। প্রধানমন্ত্রী শাসিত সরকার হওয়ার পরে এর মধ্যে যেটা করলেন, ওই যে সায়েমকে, এস এম সায়েমকে প্রধান বিচারপতি হিসেবে করলেন। তারপরে রাষ্ট্রপতি হিসেবে আবু সাইদ চৌধুরী নিয়োগ পেল। তারপরে এইটা নিয়োগ পাওয়ার পর পর আপনার তাজউদ্দিন আহমেদ সাহেব পদত্যাগ করলেন। তাজউদ্দিন আহমেদ সাহেব পদত্যাগ করার পরপরই বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ পাঠ করালেন হচ্ছে আবু সাইদ চৌধুরী। সিম্পল, সেটা তো ভিডিও আছে, আপনারা জানেন। বিহারি গণহত্যা 5 তারিখে, মানে 3 তারিখে বিহারিরা বাঙালির উপরে গণহত্যা শুরু করে। 3 তারিখে, মার্চের 3 তারিখ 1971 সাল। 6 তারিখের পত্রিকা ইত্তেফাকে এসে গিয়ে সেই মৃতের সংখ্যা দাঁড়ায় 138। এই গণহত্যা বন্ধ করো, তখন পত্রিকার শিরোনাম হয় দৈনিক ইত্তেফাকের। 7 মার্চের ভাষণে খেয়াল করে দেখবেন যে আজকে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ, বঙ্গবন্ধু বলছে না? এই 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 যে গণহত্যাটা চালিয়েছে চট্টগ্রামের বিভিন্ন কলোনিতে আর সৈয়দপুরে, তারপর হচ্ছে ঢাকাতে কম, কিন্তু মূলত করেছে এটা চিটাগংয়ে আর খুলনাতে 4 তারিখের পত্রিকাতে দেখেছি 33 জনকে মেরে ফেলেছে। সবকিছু নিয়ে চিটাগংয়ে 138 জন, খুলনাতে ওইদিকে অর্ধশতাধিক, প্রায় 200-র উপরে 250-র উপরে মানুষ মেরে ফেলেছে। সৈয়দপুরের একটা তথ্য এখানে আমি যোগ করি। জি, সৈয়দপুরের বড় গণহত্যা। জি জি জি। সৈয়দপুরে বিহারিরা মাইকিং করেছে যারা ভারতে যেতে চায়, একটা ট্রেন যাবে, পুরো ট্রেনটা যাবে, যারা যেতে চায় মানুষ ওই ট্রেনে গিয়ে উঠে, ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে একটা জায়গায় গিয়ে থামে। এমন একটা জায়গায় থামে, সেখানে বাসের বিভিন্ন ঘেরাও করা হয়েছে, ওর ভেতরে সবাইকে কিন্তু ওই জায়গায় জবাই করে মারা হয়েছে। গোলাহাট গণহত্যা বলে এটাকে। হ্যাঁ, গোলাহাট গণহত্যা নিয়ে একটা বইও আছে বেশ বড় সড়ো। এই গোলাহাট, আপনি যেটা বললেন, এইটা আপনি সামারিটা বলেছেন। এই গোলাহাট গণহত্যাতে 447 জনকে মেরে ফেলে, 447 জনকে। আমার আম্মা পুরান ঢাকাতে ছিলেন, বলে যে পুরান ঢাকাতে বিহারিরা, মানে বিহারি তরুণ যারা আছে, এরা গলাতে স্কার্ফ বাঁধত, চোখে সানগ্লাস, তারপরে কেমন যেন একটা হাওয়াই শার্ট পরতো, পুরা এলাকাতে তারা ঘুরতো, চায়ের দোকানে আড্ডা মারতো। হ্যাঁ, ওই একটা তখনও কিন্তু একটা বিখ্যাত ছিল, ওদের উক্তি ছিল যে হাত মে বিড়ি মুমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। আপনার নিশ্চয়ই এই কথা মনে আছে। চ্যানেল আইতে খবর পড়েন সাইদুর রহমান সাহেব। ওই সাইদুর রহমান সাহেব তার 5 ভাই বোন, বাবা মা ভাই বোনদেরকে কেমনে হত্যা করেছে সেটার একটা হৃদয় বিদারক বর্ণনা আছে। ওই চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতাতে উনি একবার এটা বলেছিলেন, আমার কাছে ভিডিওটা আছে। এরপরে কবি মেহেরুন্নেসা, ওই যেটাতে কাদের মোল্লার রায় হলো, কাদের মোল্লা তো এই বিহারীদের সাথে মিলে আপনার করেছে। মজার ব্যাপার হলো, গোলাম আজম তখন ঢাকা 7 বা 8 থেকে ইলেকশন করেছে। এই গোলাম আজমকে পুরো নির্বাচনী প্রচারণা করেছে বিহারীরা। এই কাদের মোল্লার সাথে ছিল আক্তার গুন্ডা। 1972 সালে আক্তার গুন্ডা করাচিতে পালানোর সময় সে ধরা খায় এবং আক্তার গুন্ডার বিচার হয়। সে আক্তার গুন্ডার রায়টা আবার আমার কাছে এই মুহূর্তে আছে। আক্তার গুন্ডা কিভাবে মানুষকে খুন করতো সেটা একটা বর্ণনা এই মামলার রায়ের মধ্যে আছে। আমার কাছে মামলার রায়টা এই মুহূর্তেই আছে। এই যে এত এত ঘটনা আপনাকে বললাম, এগুলো হচ্ছে একটা বড় সমুদ্রের মধ্যে একটা ছোট্ট আইসের মধ্যে একটা ছোট্ট টিপস আমি আপনাকে বললাম। বিহারীরা মার্চের শুরুর দিকে বাঙালিদের উপরে যে গণহত্যা চালিয়েছে, এগুলো পত্র পত্রিকাতেই আছে। এই দেখেন, আমি আপনাকে দেখাই, আমি মাত্র প্রিন্ট করলাম। দেখেন, এটা কি উল্টা দেখাচ্ছে নাকি? বাংলার বুকে গণহত্যা বন্ধ করো, দেখেছেন? ঠিক আছে। এই যে দেখেন, 138 চট্টগ্রামে 138 জন নিহত, দেখেছেন? এটা মাত্র আমি প্রিন্ট করলাম ইত্তেফাকেরটা। সো এই যে পত্রিকা, এটা আমার কাছে বা এটা খুঁজে পেলেই তো হয়, একটু চেষ্টা করলেই হয়ে যেত। কিন্তু এরপরে আপনার আরেকটা তথ্য যেটা হয়েছে, আরেকটা কথা বলে, আপনার ইচ্ছাকৃতভাবে ধরা দিয়েছে। আমার আবার আশ্রয় নিতে হবে আসলে ওদের কাছেই, পাকিস্তানিদের কাছেই। এই সিদ্দিক সালিকের বই, সিদ্দিক সালিক খুব চমৎকার ভাবে লিখেছে যে ওই দিন যদি বঙ্গবন্ধুকে না পাওয়া যেত তাহলে তারা ঢাকাতে কি করত।
বাড়িতে বাড়িতে গিয়ে সার্চ করতো। আমরা 3টা ঘটনা আপনাকে একটু বলি। বঙ্গবন্ধু তো গেরিলা নেতা না, বঙ্গবন্ধু ইলেকশনে জেতা নির্বাচিত প্রধানমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করতে বাধা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু যদি ধরেন লুকিয়ে যেত, প্রোপাগান্ডা কি হতে পারতো বাড়ি ভাই? বঙ্গবন্ধু পলাইয়া গেছে, আচ্ছা, বা বঙ্গবন্ধু খাটের তলায় লুকাইছে, এটাই তো বলতো। আচ্ছা, বঙ্গবন্ধু যদি ভারতে চলে যেত, তাহলে বলতো ওই যে আগরতলা ষড়যন্ত্রের কথা বলেছিলাম না, এই যে ভারতে গেছে, এই যে, মানে বঙ্গবন্ধু যেত। আচ্ছা, বঙ্গবন্ধুর জন্য অপশন ছিল এটা যে আমি বীরের বেশে আমি আমার ঘরে থাকবো, কারণ সারা পৃথিবী কিন্তু তখন তাকে দেখছে যে তাকে গ্রেফতার করা হচ্ছে। তার মানে কি, সারা পৃথিবীর তখন একটা বড় ধরনের সমর্থন বাংলাদেশ পাবে। খেয়াল করে দেখেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যখন তারা মারতে আসে, বঙ্গবন্ধু এই খবরটা পায় ওরা আসারও প্রায় 45 মিনিট আগে। কিভাবে আমি জানলাম? বঙ্গবন্ধু হত্যা মামলা নথিপত্র বিবেচনা করে, ওই সাক্ষীরাই বলেছে। বঙ্গবন্ধু তখনও কিন্তু ঘর থেকে যান নাই। তার মানে এই মানুষটার ধাতে ওই পালানি সিস্টেমটা নাই। ধরেন আমি চলে যাব, পালা যাব না, উনি ফেস করতে চায় ঘটনাকে। যেই দলটা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে মেরেছে, তারা এখন বিচার করছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছে কি স্বাধীনতা চায় নাই। চিন্তা করে দেখেন। আমি আজকে শাহরিয়ার যখন এইসব কথাবার্তা বলছে, চারদিকে তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে সে টিভিতে এগুলো বলছে, ফলে বাড়ি ভাই তাকে আমি অত্যন্ত পোলাইট ভাবে তাকে আমি আমন্ত্রণ জানিয়েছি যে আমার সাথে সে যাতে ডিবেট করে। দেখুন, আমি দীর্ঘদিন ধরে বলবো যে আপনাদের উত্তরসূরি হিসেবে, আসলে সত্যি কথা বলতে, আপনাদের কাছ থেকে যা শিখেছি, জেনেছি, তথ্য ভান্ডারে যা এসেছে, আপনাদের মশালটা আমরা এই প্রজন্ম কাঁধে নিয়েছি, তাই তো? তো আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধের উপরে বই, গবেষণা প্রচুর আমি চেষ্টা করেছি পড়াশোনা করার। সো এই জায়গাগুলো নিয়েই আমি যে তথ্যগুলো জানি বা আছে, এগুলো তো এই প্রজন্মকে আমাদের দিতে হবে। সেই কারণেই আমি চেয়েছি যে শাহরিয়ারের সাথে একটা ওপেন ডিবেট হোক। মানুষজন আমাকে কম বেশি তো বাংলাদেশে চেনে, সো স্বাভাবিকভাবেই ওর তো একটা চরম অপরচুনিটি আমাকে একেবারে পরাজিত করে দেওয়া। সো লেট ইট বি, আমাকে পরাজিত হতে দেন, আসুক, বলুক যে বঙ্গবন্ধু কি কি বিশ্বাসঘাতকতা করেছে, বঙ্গবন্ধু কেন পাকিস্তানে গেল, বঙ্গবন্ধু নাকি সেখানে মোগলাই পরোটা খেত। এটাও একটা ব্যাপার। আসলে এইটাও সত্যি কথা যে কিছু কিছু বইপত্র আছে, এগুলো আমরা কখনো পাইনি। মজার ব্যাপার হচ্ছে, আমি নীলক্ষেতে একটা বই খুঁজে পেয়েছি। এই বইটা আমি হয়তোবা কয়েকদিনের মধ্যেই খুঁজে পাবো আমার লাইব্রেরিতে। আমার লাইব্রেরিতে বই খুঁজতে মোটামুটি 1-2 দিন লাগে। তো আমরা নর্মালি বঙ্গবন্ধু যে কারাগারে ছিল সেগুলো আমরা ডক্টর কামাল হোসেনের বক্তব্যে পেয়েছি। তারপরে আমরা যে আরেকটা বই আছে, রবার্ট পেইনের একটা বই আছে, উপন্যাস আছে। রবার্ট পেইনের উপন্যাসটা হলো, আমি উপন্যাসটা আনি, এটা একটু দেখাই। এটাই আমাদের নিজুম মজুমদার, তার সংগ্রহশালা বিশাল, পড়াশোনা বিশাল। এই বইটার নাম অনেকে জানেন না। হ্যাঁ, এই বইটা একটু দেখে নেন। এই বইটার প্রচ্ছদ আমি নতুন করে করেছি ইন্টারনেট থেকে, কিন্তু এই বইটা অরিজিনাল। এটা আমি ভারত থেকে বহু কষ্টে এই বইটা আমি জোগাড় করেছি, ভারত একটা কপি পেয়ে। বইটার নাম হচ্ছে দি টর্চার্ড অ্যান্ড দি ড্যামড। এই বইটা বঙ্গবন্ধুর পুরো কারাগারের জীবন নিয়ে উপন্যাস। অনেকেই কিন্তু এটা অনেকেই জানেন না। রবার্ট পেইন এই ভদ্রলোক লিখেছেন। কেমন? এই বইটার বাংলা আছে, এই বইটার বাংলা অনুবাদ আছে, কিন্তু এখন মানুষজন ওটা পড়েছে কিনা আমি জানি না, বাট এই ইংরেজিটা আমার পড়া। যদিও এটা একটা উপন্যাস, এখানে বিস্তৃত আছে বঙ্গবন্ধুর পুরো কারা জীবন, মানে পাকিস্তানের কারাগারে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে, নীলক্ষেতে খুঁজতে খুঁজতে আমি এক লোকের বই খুঁজে পাই। ওই লোকের নাম খুব সম্ভবত নাজিম। তিনি ওই সময়ে বঙ্গবন্ধুর সাথে কারাগারে বন্দী ছিল। আমি তো সাথে সাথে পাওয়ার পরে এটা টান দিয়ে বের করি, আরে কি বই দেখি তো। দেখলাম যে ভদ্রলোক নিজের টাকাতে বইটা পাবলিশ করেছে, বইটার তেমন কোনো এক্সপোজার নাই, নিজেই মনে হয় লিখে প্রিন্টিং করেছে, 200 কপি বের হয়েছে। তো বইটা আমার জন্য একেবারে গোল্ড মাইন। আমি ওই বইটা পড়ে আমি থতমত খেয়ে গেছি
কারণ নর্মালি আমরা ডক্টর কামাল হোসেনের কাছে যা শুনি, আমরা এই যে বিভিন্ন জায়গাতে খন্ড 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 গুলো আমরা শুনেছি, এই ভদ্রলোক একেবারে সাধারণ মানুষের ভাষাতে সে বইটা লিখেছে। সেখানে বঙ্গবন্ধুকে কিভাবে সপ্তাহে শুধু একবার বের হতে দিত, কিভাবে তাকে চারিদিকে গার্ড দিত, একেবারে আইসোলেশনে রেখেছে, মানে উনি দূরের থেকে বঙ্গবন্ধুকে যা দেখেছে সেটা একটা বর্ণনা দিয়েছে। ওই বইটা পরিচিত, ফলে ওই যে মোগলাই খেতে দিত, যাকে মোগলাই খেতে দিত তার ছেলেই কবরখোরা হতে পারে? যাকে মোগলাই খেতে দিত তার নামে রাষ্ট্রদ্রোহিতার বিচার হতে পারে? হ্যাঁ, গত 54 বছরে আমরা যে জিনিসটা করতে পারি নাই, যেটা আমি অনেক চেষ্টা করেছি বাড়ি ভাই, যে বঙ্গবন্ধুর যে বিচার হয়েছিল, এবং বঙ্গবন্ধুর লয়ার ছিল আমি ব্রহির বই খোঁজার চেষ্টা করেছি, ওই পেছনে ব্রহির সংবিধানটা আমার কাছে আছে উপরে। আমি ব্রহির বেঁচে থাকলে বা মানে আমি তার কাছে নিশ্চিতভাবে যেতাম যে বঙ্গবন্ধুর বিচারটা সম্পর্কে জানার জন্য, যে বিচারটা কেমন চলেছিল। বাট আমি ফরচুনেটলি ওই মেঘনা নামে একটা ম্যাগাজিন বের হতো ওই 80-র দশকে, আপনি জানবেন, ওই মেঘনার একটা বড় স্টক আমি কিনে ফেলি। সেইখানে আমি ইন্টারেস্টিং কিছু তথ্য পাই বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে। বঙ্গবন্ধুর নামে চার্জ জানা হয়েছিল, রাষ্ট্রদ্রোহিতা, ভাঙচুর, এইসব নানান ধরনের চার্জ জানা হয়েছিল। উনার বিচার চলছিল। উনি প্রথমে রিফিউজ করেছেন যে উনি লয়ার নেবেন না। মেঘনা পত্রিকাটার চমৎকার একটা সংযোগ আছে, এটা 88 পীরের, হ্যাঁ, পীরের যে সংগঠন, ওদের পত্রিকা ছিল, জাকের পার্টির পত্রিকা ছিল। এবং মেঘনা পত্রিকাটার একটা বড় কথা বলতে পারি, মেঘনা পত্রিকাটা ওই সময়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে একটা সিরিজ আপনার করেছিল, সাক্ষাৎকার প্রকাশ করেছিল। খন্দকার মোশতাকের কিন্তু সাক্ষাৎকার পাওয়া যায় না বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে, ওইটাতে আমি পেয়েছি। ওইখানে ফারুক, রশিদ, ডালিম, মানে একটা গোল্ড। মানে মজার ব্যাপার হচ্ছে, সুখের ব্যাপার হচ্ছে, আমার কাছে সবগুলো আছে, আমি ওগুলো জোগাড় করেছি। আমি গত 15 বছর শুধু ডকুমেন্টস কালেক্ট করেছি। তো গল্পে ফিরে আসি, সেখানে জানতে পেরেছি যে বঙ্গবন্ধু তাকে খাবার ঠিক মতো দেওয়া হতো না, হাবিলদাররা তার সাথে খারাপ ব্যবহার করত। হ্যাঁ, তার সেলের পাশে কবর, তার বিচার হতো। এক সময় বঙ্গবন্ধু নিজে তার মামলার আইনজীবী হয়েছেন। তারপরে ব্রহিকে নিয়োগ দেওয়া হয়েছিল, পাকিস্তানের বিখ্যাত লয়ার ব্রহিকে। এর একটা লোককে বন্দি করে আপনার গল্প বানাচ্ছে বঙ্গবন্ধু এখানে মোগলাই পরোটা খেত নাকি। আমি কিন্তু জামাতিদের প্রপাগান্ডা নিয়ে আমার রাগ খুব কম। আমার রাগটা কোথায় জানেন? এই ঘটনাগুলো বললে তরুণ প্রজন্ম বিশ্বাস করে। আমি জানি না আল্লাহ মাহবুদ এদেরকে কোন ব্রেন দিয়ে বানাইছে, প্রশ্ন করে না। যাচ্ছা ভাই, বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গিয়ে মোগলাই পরোটা খাওয়াবে কেন? একদম নর্মাল একটা কোশ্চেন করলেই হয়ে যায়। তার মানে হচ্ছে যে আমাদের তরুণদের অ্যানালিটিক্যাল পাওয়ার এত কমে গেছে, এরা বসে বসে লুডো খেলে। বিশ্বাস করেন, লুডো খেলে। আপনার কথা শুনতে শুনতে একজন লিখেছেন, এর কারণটা লিখেছেন, নিজুম রহমানের কাছে প্রশ্ন, এই যে 15 বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, এক নাগাড়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত নেতা কর্মীদের মুক্তিযুদ্ধের ইতিহাস কতটা তাদের চর্চায় আনা হয়েছে, এই বিষয়টা হয় নাই। বাড়ি ভাই, আমি তো ধরেন এদের সাথে লড়াই তো আমার দীর্ঘদিনের। ধরেন আমার সাথে এদের ফাইট মোটামুটি অনলাইনে ফাইট শুরু হয় 2004-05 থেকে। এর আগে তো বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকাতে ছোট ছোট লেখা, কিশোর তারকালোক এগুলোতে লেখা পাঠানো, রাজাকারদেরকে নিয়ে গল্প কবিতা লেখা, সেগুলো আমার স্কুল জীবন থেকেই ছিল। কিন্তু একেবারে ওদের সামনাসামনি অনলাইনে ফাইটটা 2004-05 থেকে আমাদের শুরু হয়। এদের মুভগুলো কিন্তু জানি, একেবারে নর্মাল কথাবার্তা। এই যে বঙ্গবন্ধু ইচ্ছাকৃতভাবে ধরা দিয়েছে, পাকিস্তানের সাথে আতাত করে, ভারতের সংবিধান, এগুলো কিন্তু একেবারে ওরা নতুন কিছু বলছে না আপনাকে। মুশকিলের জায়গাটা যেটা হয়েছে যে এতদিনের এই প্রপাগান্ডার পরেও প্রতিবারই কিন্তু ওরা একই কথা নতুন ভাবে আনে। হঠাৎ করে, যেমন আজকে হঠাৎ করে আনলো যে বঙ্গবন্ধু শপথ নেন নাই। এখন অনেকে মাথার মধ্যে আউলা ঝাউলা লেগে গেছে, এই বঙ্গবন্ধু শপথ কি নিয়েছিলেন, কই, কোথাও তো ডকুমেন্ট পাচ্ছি না।
হ্যাঁ, প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করেছে 1972 সালের 11 জানুয়ারি, এটা ঘোষণা করেছে, বঙ্গবন্ধুকে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হলো এই মানুষটা যখন এটার আপনাকে এগুলা বলতে যাবে, সে ওই সময়ের বইপত্র পড়ে নাই। আমাদের পড়াশোনাটা তো নাই, চর্চা তো নাই। এক সময় বাংলাদেশ আওয়ামী লীগের ছেলে পেলেদেরকে মানুষ দেখলে ভয় পেত যে ওরা প্রচুর পড়ে, এদের সাথে তর্কে কেউ যেত না। এক সময় বাম দলের ছেলে পেলেদেরকে মানুষ সমীহ করতো যে বাম দলের ছেলে পেলে, এখন বাম দলের ছেলে পেলেরা এগুলা ছড়া বেড়াচ্ছে। সো আলটিমেটলি ব্যাপারটা কি জানেন?